আমিরাতে আন্দোলনে অংশ নেওয়া ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস বাংলাদেশি রাষ্ট্রদূতের। শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ততার অভিযোগ নাকচ জেনারেলের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে সম্মত আছে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার এক সংবাদ সম্মেলনে তেল আবিব সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একথা জানান। এ সময় তিনি আরও বলেন, এখন হামাস রাজি থাকলেই বন্ধ হবে সংঘাত। প্রস্তাবিত চুক্তির বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এমনটা জানান ব্লিংকেন। মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় একাধিকবার বৈঠক করা হলেও যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সুরাহা হয়নি। এ কারণে আবারও ইসরায়েল সফরে যান ব্লিংকেন। এদিকে চলমান আলোচনার মধ্যেই গাজায় ব্যাপক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে খান ইউনিসে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। লেবাননে জ্বালানির অভাবে বন্ধ করে দেয়া হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। এতে করে দেশব্যাপী বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। বিপাকে পড়েছে দেশটির সাধারণ মানুষ। লেবানন জুড়ে নেমে এসেছে অন্ধকার। জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। এতে করে অচল হয়ে পড়েছে বিমানবন্দর, বন্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। থমকে গেছে জনজীবন। তবে লেবাননের বিদ্যুৎ বিভাগের এই দুর্দশার ইতিহাস নতুন নয়। ২০২১ সালেও দেশটিতে দেখা দেয় চরম বিদ্যুৎ সংকট। যদিও কিছুদিনের মধ্যেই সে সংকট কাটিয়ে ওঠে দেশটি। এবার আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে লেবানন। সংকটকালীন এই সময়ের আগেও লেবানন যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ ছিল তা বলা যায় না। অনেক আগে থেকেই দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পেতেন বাসিন্দারা। দেশটির বিদ্যুৎ খাতের এই অবস্থা তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক দুরবস্থারই প্রতিফলন বলা যায়। ভুল ব্যবস্থাপনা এবং দুর্নীতিতে জর্জরিত লেবাননের অর্থনীতি, যার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে বিদ্যুৎ খাতে। গত ৩০ বছরে দেশটির প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অঢেল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে সরকার। তবুও এখন পর্যন্ত প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ রয়েছে প্রতিষ্ঠানটির নামে, যা দেশটির মোট ঋণের প্রায় ৪০%। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া ৫৭ প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এসব প্রবাসীদের গ্রেফতার কিংবা তাদের শাস্তির পিছনে কনসুলেটের সম্পৃক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসুল জেনারেল। শিবলি আল সাদিকের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। এই ঘটনার পর দেশটির আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এদিকে ৫৭ প্রবাসী গ্রেপ্তারের পেছনে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই মর্মে বক্তব্য দেন কয়েকজন আইনজীবী। তবে এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। গ্রেপ্তার হওয়া এইসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা আফরিন নামে এক বাংলাদেশি আইনজীবী। তিনি জানান, সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করতে আর মাত্র ২ দিন সময়ের রয়েছে। সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন মিনিস্ট্রি হোক, আমাদের মাননীয় অ্যাডভাইজার, ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশনটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে, আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য। এবং যারা এতদিন ধরে আজ প্রায় ১ মাস ধরে জেলে কাস্টাডিতে, এরা জানে না কোথায় কি করবে, কিভাবে করবে।
তো সবকিছু মিলে আমার মনে হয় যে ইটস হাই টাইম যে এই জায়গা থেকে সরকারি ইন্টারভেনশনটা দরকার। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দেশটিতে বসবাসরত প্রবাসীরা বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বিষয়টি নিয়ে আইনি লড়াই না করে কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভি বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়। বিষয়টি নজরে আনা হলে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী বলেন তিনি জানতেন না। এদিকে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সময় টিভির এমডি ও সিইওর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইলিগাল একটা রেজুলেশন করেছে সিটি গ্রুপ যে তারা এমডি, তারা চেয়ারম্যান, এবং তারা এমডিকে বাইর করে দিচ্ছে। তো এই রেজুলেশন করছে, ওই রেজুলেশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে, এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। আবার কিন্তু ওরা কন্টেস্ট করছিল সিটি গ্রুপ, কিন্তু এখানে এসে কোম্পানি কোর্টে এসে আবার সে খবর গোপন করেই বিস্তারিত না বলেই আবার আরেকটা রিট বেঞ্চে গেছে, সেখান থেকে তারা স্টে নিয়েছে। তো আমরা এটা তো যে সাবপ্রেশন অফ ফ্যাক্ট, একই ম্যাটারে দুই কোর্টে যেতে পারে না, দুই কোর্টে যেতে পারেন না, এবং এটা সব কিছু সেটেল হবে কিন্তু কোম্পানি কোর্টে। ওনারা সাবপ্রেস করেছেন। তো আমরা এটা এগেনস্টে সিটি গ্রুপের এই রিটের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যাবে, চেম্বার যাবে। ডেফিনেটলি তথ্য গোপন করে, সেটা তো একই ম্যাটারে অলরেডি কোম্পানি কোর্টে অ্যাডমিট করেছে, গ্রহণ করেছে, অ্যাডমিট হয়েছে কোম্পানি ম্যাটার, এবং 22 তারিখে ফিক্স করা আছে হিয়ারিংয়ের জন্য। তারা আবার এটাকে রেখে যেহেতু এখানে রিসিজ করতে পারলো না, এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেলো না, তারা আবার কিন্তু ওখানে গেছে অর্ডার দেওয়া, সাপ্রেস করে। একই প্লেয়ার ছিল যে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি, তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগের ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে তুমি কথা বলো, আর তুমি অন্য কোনো অন্যায় করে থাকো, তোমার ভাঙবে, সেটা তো টেলিভিশন বন্ধ হবে কেন? আর এটা ইলিগাল কিন্তু রেজুলেশন করলে কেন তোমরা? তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাবো আমরা, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেপার পেলে, ডকুমেন্টগুলো পেলে, আজকে চেষ্টা করছি আজকে পেতে ডকুমেন্টগুলো, আজকে পেলে হয়তো কালকে ফাইল করে দেবো। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা। 3 দিনব্যাপী এ মেলায় যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের 29টি দেশের প্রায় 1600 স্টল আছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও বাইং হাউসের 30টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ম্যাজিক লাস ভেগাস ওয়ার্ল্ড অ্যাপারেল ট্রেড ফেয়ার 2024, সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত। বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এই বাণিজ্য মেলা। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বড় এ মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্র সহ অংশ নেয় 29টি দেশ। স্থানীয় সময় সোমবার সকালে উদ্বোধন করা হয় 3 দিনব্যাপী এই মেলার। বাংলাদেশের স্টলগুলো সাজানো হয় পরিবেশ ও সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে, আর এতে সহযোগিতা করে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীরা। আমাদের বাংলাদেশের নিউ গভর্নমেন্টের উচিত হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে একটু তাকানো, আমাদেরকে একটু সহযোগিতা করা, যাতে আমরা সারা ওয়ার্ল্ডে আবার নাম্বার 1 আর নাম্বার 2-তে আমরা যেন র্যাঙ্কিংয়ে, অথেন্টিক র্যাঙ্কিংয়ে যেন আসতে পারি। দেশের নতুন সরকারের কাছে আমাদের এই দাবি, যেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে এই সরকার কথা বলে আমরা যেন এই আমাদের জিএসপি সুবিধাটা আমরা যেন পাই, আরও যা সুবিধা আছে তা আমরা যেন পাই। বাংলাদেশের পাটের তৈরি পোশাক ও পণ্যের প্রতিও ব্যাপক আগ্রহ ছিল ক্রেতাদের। ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করি, এবং জুট ফেব্রিকটা আমাদের সবচেয়ে যে অবস্থায় আছে, ফেব্রিকটা আমরা অনেক কিছু করেছি। যে ফেব্রিকটা ছিল আগে মানুষের এটা প্যাকেজিংয়ে ইউজ করতো, এটা আমরা এখন ব্লেজার, জ্যাকেটের কাপ ফেব্রিকও তৈরি করছি, যেটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে প্রথম আমরা করেছি এটা। ম্যাগনেট কোম্পানি আয়োজিত এ সোর্সিংয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একটি বড় ব্যবসায়ী দল অংশ নেয় প্রশংসা করেন আয়োজকরা। So happy to have the group from Bangladesh with 34
for booths. It's one of the biggest pavilions we have in the shop floor. বাংলাদেশের পোশাক শিল্পের নানা সংকট নিয়ে কথা বলেন শিল্প মালিক, অভিনেতা, অভিনেত্রী অনন্ত জলিল, বর্ষা দম্পতি। আমাদের ব্যাংক যথেষ্ট আমাদেরকে হেল্প করে যে বিজনেস টিকায় রাখার জন্য, বাট ওনারা আর কতদিন করবে। এই কারণে আজকের এই লাস ভেগাসে আসা, সবার কাছে দোয়া চাচ্ছি যে আমরা যে ভালো ভালো বায়ার পাই, ভালো প্রাইজের বায়ার পাই। বাংলাদেশ হিসাবে চাইবো যে আমার দেশ, আমরা যেন পাশাপাশি দেশ চায়না, ভিয়েতনাম এবং পাকিস্তান এদের সাথে যেন কম্পিটিশন করে যেন আমরাও ভালো করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য ছাড়াও তৈরি পোশাক, জুয়েলারি সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পায়। বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নতুন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বাণিজ্য মেলায় আগত বাংলাদেশি ব্যবসায়ীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। ওমানের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান সিসর প্রাচীন সভ্যতার নানা রহস্যের নীরব প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে এটি। একসময়কার মরুদ্যান ও বাণিজ্যিক কেন্দ্রটি অনেক মানুষের এর গল্প অজানা। সভ্যতার এই অনন্য চিহ্ন সংরক্ষণে বহির্বিশ্বের সাহায্য চেয়েছেন এক প্রত্নতত্ত্ববিদ। স্থানটি সংরক্ষণে যিনি ত্যাগ করেছেন নিজের উন্নত জীবনের হাতছানি। মরুভূমির দেশ ওমান। মরুভূমির বুকেই আছে চতুর্থ শতকের সভ্যতার এক অনন্য নিদর্শন। ছবিতে দেখা যায় মরুভূমির বুকে পাথরের তৈরি কিছু ধ্বংসপ্রায় স্থাপনা, অথচ একসময় এখানে ছিল চমৎকার মরুদ্যান। বাণিজ্যিক কাজে ব্যবহৃত এই স্থানটি সুপরিচিত ছিল তখনকার সময়ে। প্রত্নতাত্ত্বিক এই স্থানটি ওমানের দোফারের আশ-সিসর গ্রামের পাশে অবস্থিত। তালের পরিক্রমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এক সময়ের স্নিগ্ধ এই নগরী। পরবর্তীকালে বসন্ত ফুরিয়ে এক সময়কার ছায়াদানকারী স্থানটি পরিত্যক্ত হয়ে যায় 15 থেকে 16 শতকের দিকে। স্থানটির রহস্যময় সব প্রশ্নের উত্তর উদ্ধারে কাজ করে যাচ্ছেন ওমানি প্রত্নতত্ত্ববিদ মাবরুক মহসিন। ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি অর্জনের আহ্বানও। স্থানটির অনেক প্রশ্ন অজানা রয়ে গেছে এখনো। জানা যায়নি এই স্থানের সম্পূর্ণ ইতিহাস। তাই স্থানটি শহর ছিল নাকি ঐতিহাসিক অঞ্চল ছিল তা নিয়ে বিতর্কের অবসান হয়নি এখনো। এসব রহস্য উদ্ধারে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানটির রহস্য উদ্ধারে আন্তর্জাতিক অভিযান জরুরি। একই সঙ্গে প্রয়োজন বিশেষজ্ঞ ও বিস্তর গবেষণার। স্থানটির প্রতি ভালোবাসা থেকে এবার এর রহস্য উদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ের গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সাহায্যের কথা জানিয়েছেন দেশটির এই প্রত্নতত্ত্ববিদ। কাকুলি আখতার, সময় সংবাদ। ইতালির মধ্যাঞ্চলে 1930 ও 1950-এর দশকের বগি নিয়ে চলছে একটি প্রাচীন ডিজেল ট্রেন। এটি পরিচিত ইতালির ট্রান্স সাইবেরিয়ান রেল লাইন নামে। মাজেল্লা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলা এই রেলপথটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থানসমূহের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় পর্যটকদের। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথে ভ্রমণ করেন। ইতালির মাজেল্লা জাতীয় উদ্যান ও আব্রুজ্জ উচ্চভূমির মধ্য দিয়ে চলা এই ট্রেনের যাত্রা সত্যি রোমাঞ্চকর। সারি সারি পাহাড়, সবুজ দৃশ্য আর ঐতিহ্যবাহী গ্রামগুলো ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। অনেকে তাদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে আসেন এই অনন্য যাত্রার আনন্দ ভাগাভাগি করতে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে যাত্রীদের স্বাগত জানানো হয়। যাত্রার সময় বয়স্ক যাত্রীরা পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে যান। ইতালির ট্রান্স সাইবেরিয়ান রেল লাইন প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এবং পথটিতে রয়েছে 58টি সুড়ঙ্গ ও বিশাল সেতু। এই পথের স্টেশনগুলোতেও ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করে। সুইজারল্যান্ডে ট্রেন ভ্রমণে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা প্রকল্পটি বছরে 45,000 পর্যটক বহন করে। 2026 সালের মধ্যে সিসিলির দক্ষিণাঞ্চলে 2টি নতুন ট্রেন সার্ভিস খোলার আশা করছে কর্তৃপক্ষ। এটি আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল। পর্যটকদের কাছে অঞ্চলের মূল সত্তা ও পরিবেশ তুলে ধরতে সাহায্য করবে এটি। ইতালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে দূরে নিয়ে গিয়ে দেশটির সত্যিকারের সৌন্দর্য আবিষ্কার করা সম্ভব হবে এই ভ্রমণের মাধ্যমে।
যাত্রার প্রথম স্টপ পালেনা শহরে। এখানে স্থানীয় খাবারের সঙ্গে পর্যটকরা স্টেশনের পাশেই কফির কাপে বিরতি নেন, কেউ কেউ বনভোজনও করেন। পুরো যাত্রার অভিজ্ঞতা এতটাই স্মরণীয় যে তা যাত্রীদের মনে গেঁথে থাকে বহুদিন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমিরাতে আন্দোলনে অংশ নেওয়া 57 প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস বাংলাদেশি রাষ্ট্রদূতের। শাস্তির পেছনে কনসুলেটের সম্পৃক্ততার অভিযোগ নাকচ জেনারেলের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।